নমস্কার, সোজা সাপটা সুব্রতয়ে আপনাদের স্বাগত জানাই। আর.জি. কর মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়ার হত্যা কেসে তথ্য প্রমাণ লোপাটের মামলায় সন্দীপ ঘোষের জামিন হলেও আর্থিক দুর্নীতির মামলায় সিবিআই কিন্তু সন্দীপ ঘোষের টুটি চিপে ধরেছে। দেখুন, আমাদের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ ডাক্তারি পরীক্ষার হত্যা রহস্যর উন্মোচন। আমাদের কাছে এটাও গুরুত্বপূর্ণ যে কারা ধর্ষণ করলো সেই ধর্ষণকারীরা চিহ্নিত হোক, তাদের শাস্তি হোক। কিন্তু আমরা এই সরকারি মেডিকেল কলেজগুলোতে যে আর্থিক দুর্নীতি সেগুলো বিষয় সম্পর্কেও কিন্তু এড়িয়ে গেলে চলবে না। তার কারণ এই আর্থিক দুর্নীতির সঙ্গেই জড়িত আছে বছরের পর বছর জাল ওষুধ সাপ্লাই। এই আর্থিক দুর্নীতিতেই যুক্ত আছে যে এক্সপায়ারি সরঞ্জাম, মেডিকেল সরঞ্জাম সাপ্লাই, যার ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ, যারা প্রতিনিয়ত বিশ্বাস, আস্থা, ভরসা রেখে ওই সরকারি হাসপাতালগুলোতে যাচ্ছে যে তাদের পয়সা নেই বলে এই সরকার তাদের জন্য বড় বড় মেডিকেল কলেজ হাসপাতাল করেছে যেখানে তারা সঠিক চিকিৎসা পেতে পারে। কিন্তু তারা নিজেরাও জানে না যে তারা জাল ওষুধ পাচ্ছে। তারা নিজেরাও জানে না যে তাদের অপারেশন করা হচ্ছে যে ডাক্তারি সরঞ্জাম দিয়ে সেটা এক্সপায়ার হয়ে গেছে বা সেটাই জং ধরে গেছে। সুতরাং আমাদের নজর ঘোরালে হবে না আর্থিক দুর্নীতি নিয়েও। কেন আমি বললাম আপনাদের যে সিবিআই আর্থিক দুর্নীতির ক্ষেত্রে সন্দীপ ঘোষের একদম টুটি চেপে ধরেছে, তার কারণ হচ্ছে সিবিআই সাক্ষী হিসাবে দাঁড় করাতে চলেছে সেই আর.জি. কর মেডিকেল কলেজের সেই কমিটিদের, যে কমিটিতে সন্দীপ ঘোষের সঙ্গী আধিকারিকরা ছিলেন। সেই কমিটিতেই সন্দীপ ঘোষের সঙ্গী আধিকারিকরা ছিলেন যারা সই না করলে কোনো রকম ওষুধ এবং মেডিকেল সরঞ্জামের কোনো রকম টেন্ডার কিন্তু পাস হতো না। তাহলে প্রশ্ন হলো, সন্দীপ ঘোষকে একা কেন গ্রেপ্তার করল? সেই সন্দীপ ঘোষের সেই সঙ্গী আধিকারিকদের গ্রেপ্তার করলো না কেন আর.জি. কর মেডিকেল কলেজের সিবিআই? এটা এখন প্রশ্ন দাঁড়িয়ে গেছে। আর্থিক দুর্নীতি ক্ষেত্রে সিবিআই 4 জনের বিরুদ্ধে ইতিমধ্যে চার্জশিট দিয়েছে। সন্দীপ ঘোষ, আশিস পান্ডে, সুমন হাজরা, বিপ্লব সিংহ। কিন্তু সেই সমস্ত আধিকারিকরা কোথায়? প্রশ্নটা এখানে দানা বাঁধছে। আপনাদের সবার মনে থাকবে আর্থিক দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করবার আগে সিবিআই একাধিকবার সন্দীপ ঘোষকে ডেকেছিল। সকালে সন্দীপ ঘোষ যেত এবং রাতে ফিরত। অনেকে বলতে শুরু করেছিল মজার ছলে যে সিবিআই দপ্তরে হয়তো সন্দীপ ঘোষ চাকরি জুটিয়ে নিয়েছে, যে যার কারণে সন্দীপ ঘোষকে সকালে ডাকছে আর সন্ধেবেলায় বেরোচ্ছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে যেহেতু মিডিয়া ফোকাস পুরোপুরো সন্দীপ ঘোষের দিকে ছিল, তার সঙ্গে সঙ্গে সিবিআই কিন্তু একাধিক লোককে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে। তার মধ্যে সন্দীপ ঘোষের সঙ্গী আধিকারিকরাও ছিলেন। কিন্তু সেই সময় দাঁড়িয়ে তারা কেউ মুখ খুলতে চায়নি, তারা কেউ কোনো কথা বলেনি। সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনো রকম কোনো সদর্থক কোনো উত্তরও পায়নি তাদের কাছ থেকে সিবিআই। কিন্তু যখন সিবিআই একাধিক জায়গায় তল্লাশি শুরু করলো, সন্দীপ ঘোষের বাড়ি থেকে শুরু করে সন্দীপ ঘোষের শ্বশুর বাড়ি এবং এক এক করে একাধিক আধিকারিকের বাড়িতেও যখন তল্লাশি শুরু করলো, সেই সময় যে সমস্ত তথ্য সিবিআইয়ের হাতে এসেছিল সেই সমস্ত তথ্য তখন ওই সন্দীপ ঘোষের সঙ্গী আধিকারিকদের সামনে রাখে এবং সেই সমস্ত তথ্যে যখন দেখেছে সেই সমস্ত সঙ্গী আধিকারিকদের সই রয়েছে, সিগনেচার রয়েছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে সিবিআইয়ের প্রেসারে সেই সঙ্গীরা কিন্তু বলতে বাধ্য হলো যে কিভাবে আর.জি. করের আর্থিক দুর্নীতি হয়েছে এবং তাদের রেকর্ড, তাদের বয়ান নথিবদ্ধ করে তাদের সই শপথ নিয়ে যখন সন্দীপ ঘোষের সামনে সেই তাদের বয়ান রেকর্ড আকারে সন্দীপ ঘোষকে যখন তার কাছে শোনানো হয়েছে সমস্ত কিছু, তখন কিন্তু সন্দীপ ঘোষ নিজের মুখে স্বীকার করতে বাধ্য হয়েছে। তার আগে অবধি সিবিআইয়ের কাছে সন্দীপ ঘোষ কিন্তু কোনো কিছু স্বীকার করেনি যে আর্থিক দুর্নীতি ঘটেছে এবং সেটা কিভাবে ঘটেছে। খুব অদ্ভুতভাবে দেখুন যে আর.জি. কর মেডিকেল কলেজে চিকিৎসার সরঞ্জাম এবং ওষুধপত্র সাপ্লাই বহু বছর ধরে সুমন হাজরা আর বিপ্লব সিংহ দিয়ে যাচ্ছে। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই টেন্ডার ডাকা হতো, কিন্তু সেই টেন্ডারে আর কেউ চান্স পেত না, শুধু চান্স পেত সুমন হাজরা এবং বিপ্লব সিংহ। কিন্তু এরা আইনের চোখ এড়াতে যে পদ্ধতি অবলম্বন করেছিল সেই পদ্ধতিগুলো শুনলে আপনি চমকে যাবেন। পদ্ধতি হলো যে শুধু সুমন হাজরা এবং বিপ্লব সিংহর কোম্পানি নয়,
আরো একাধিক কোম্পানি সেই টেন্ডারে সাড়া দিত। সেই দরপত্রের উপরে ভিত্তি করে তারা তাদের কাগজপত্র ফেলতো, কিন্তু সেই কোম্পানিগুলো শুধুমাত্র কাগজপত্রেই ছিল, আদৌ সেই কোম্পানির কোনো অস্তিত্ব ছিল না। এবং আরো সব থেকে মজাদার কথা হলো, সেই কোম্পানিগুলোর কাগজপত্র, সেই কোম্পানিগুলো যে তৈরি করেছিল ভুয়ো, সেই কোম্পানিগুলো এই বিপ্লব সিংহ এবং সুমন হাজরা দুজনে মিলে তৈরি করেছিল। তার মানে বিপ্লব সিংহ এবং সুমন হাজরার প্রকৃত যে কোম্পানি ছিল, সেই কোম্পানি টেন্ডারে অংশগ্রহণ করত এবং তার সঙ্গে সঙ্গে তারাই আরো কিছু কোম্পানি সাজিয়ে, শুধুমাত্র কাগজপত্রে ছাপিয়ে সাজিয়ে সেই সব কোম্পানিগুলোকেও টেন্ডারে অংশগ্রহণ করাতো। এবং সেই দরপত্র অনুযায়ী সেই সব কোম্পানিগুলো যে দর দিত, সুমন হাজরা এবং বিপ্লব সিংহর থেকে সেই কোম্পানিগুলোর দরপত্র বেশি দেওয়া হতো, যার ফলে অটোমেটিক টেন্ডার চলে যেত সুমন হাজরা এবং বিপ্লব সিংহর কাছে। এবং সেই টেন্ডার যাওয়ার পরে যে দামে তারা টেন্ডার নিত, সেটাও মার্কেটে ওষুধের যা দাম বা চিকিৎসা সরঞ্জামের যা দাম, তার থেকে প্রায় 5-6 গুণ বেশি দামে। এবং সেই টেন্ডার পাস হওয়ার পরে সরাসরি 10% টাকা, সেই টেন্ডারের 10% টাকা চলে যেত সন্দীপ ঘোষের পকেটে। এবং তারপরে সেই সন্দীপ ঘোষের সাক্ষী আধিকারিকরা একটি কমিটি ছিল, যে কমিটি সই করার পরে তারা সেই সামগ্রী সেই হাসপাতালে সাপ্লাই দিতে পারত, এবং বছরের পর বছর এভাবেই আরজি কর মেডিকেল কলেজে ওষুধপত্র এবং মেডিকেলের সরঞ্জাম সাপ্লাই হচ্ছে, দিনের পর দিন হচ্ছে, এবং ওই কমিটিও কিন্তু সিগনেচার করে দিয়ে যাচ্ছে। কিন্তু পরবর্তীকালে সিবিআই যখন তদন্ত করে, সিবিআই যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে, সেই জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে যে যেহেতু সন্দীপ ঘোষের প্রভাব মারাত্মক ছিল, অনেকটাই ছিল, যার ফলে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আমরা কেউ কোনো প্রতিবাদ করতে পারিনি, আমরা কেউ কোনো কথা বলতে পারিনি। কারণ আমরা যদি কেউ কোনো কথা বলতাম, তাহলে আমাদের কোথায় ট্রান্সফার করে দেওয়া হতো, বা আমাদের চাকরির ক্ষেত্রে আমাদের সরকারি সুযোগ সুবিধার কি বন্ধ করে দেওয়া হতো, তা আমরা নিজেরাও বুঝে উঠতে পারতাম। সুতরাং আমরা বিভৎসভাবে বিভিন্ন দিক থেকে ভয় পেয়েছিলাম। হতে পারে যে আমাদের দিয়ে সই করাচ্ছে, পরবর্তীকালে সন্দীপ ঘোষ নিজে দায়ভার ছেড়ে দিয়ে আমাদের ঘাড়েই সব দোষারোপ চাপিয়ে দিতে পারে। এমন কিছু আমাদের মাথায় আসার পরেও আমরা কিন্তু ভয়তে কোনো মুখ খুলতে পারিনি, আমরা চোখ বন্ধ করে শুধু সই করে গেছি। এ কথা তারা সিবিআই এর কাছে জিজ্ঞাসাবাদ করেছে, এবং তারপরে তাদের বয়ান রেকর্ড করে, তাদের বয়ান ভিডিওগ্রাফি করে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করার প্রথম ক্ষেত্রে সন্দীপ ঘোষ মুখ খুলতে চায়নি এবং কোনো রকম কিছুই বলতে চায়নি। পরে যখন সেই সমস্ত মানুষদের, সেই সমস্ত আধিকারিকদের বিভিন্ন ভিডিও রেকর্ডিং, তাদের বয়ান যেগুলো সিবিআই রেকর্ড করেছে, সেগুলো যখন সন্দীপ ঘোষের সামনে তুলে ধরা হয়, তখন সন্দীপ ঘোষ আস্তে আস্তে মুখ খুলতে বাধ্য হয়। কিন্তু অবশেষে সন্দীপ ঘোষ, সুমন হাজরা এবং বিপ্লব সিংহকে অবশ্যই অভিযুক্ত হিসাবে সিবিআই চিহ্নিত করেছে, কারণ এরা ডিরেক্ট বেনিফিটেড হয়েছে। এরা এইভাবে বেনিফিটেড হয়েছে কারণ বছরের পর বছর এরা টেন্ডার দুর্নীতি করেছে, বছরের পর বছর এরা জাল ওষুধ সাপ্লাই দিয়েছে, বছরের পর বছর এরা চিকিৎসার সরঞ্জাম যেগুলো জং ধরে গেছে, এক্সপায়ার হয়ে গেছে, সেগুলো সাপ্লাই দিয়েছে, এবং যা সাপ্লাই দিয়েছে সেগুলো মার্কেটে যা রেট, তার থেকে 5 গুণ রেটে সেগুলো সরকারি হাসপাতালে সাপ্লাই দিয়েছে। এবং ভাবুন, বছরের পর বছর যখন এইগুলো সাপ্লাই দিয়ে যাচ্ছে, সুতরাং ওষুধের বিল বা ডাক্তারি সরঞ্জামের বিল নিশ্চয়ই 100, 200, 500, 1000 বা 1 কোটি টাকায় হবে না, সেগুলো হাজার হাজার কোটি টাকা নিশ্চয়ই হয়েছে, সুতরাং এই যে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য দপ্তর থেকে যে টাকা এসেছে, এই রাজ্যের মানুষের ট্যাক্সের স্বাস্থ্য দপ্তরের টাকা, সেই সব টাকাগুলো কিন্তু দিনের পর দিন এইভাবে লুট হয়েছে। অবশেষে সিবিআই যেটা দেখেছেন, যে এই আর্থিক দুর্নীতির ক্ষেত্রে কোনো রকম ভাবে যে সমস্ত ওই সঙ্গী আধিকারিকরা ছিল, যারা সই না করলে সেই সব কমিটি সিদ্ধান্ত নিত কোন ওষুধ নেওয়া হবে, কোন মেডিকেল সরঞ্জাম নেওয়া হবে, তারা কিন্তু আর্থিকভাবে কেউ উপকৃত হয়নি। সুতরাং তারা সন্দীপ ঘোষের বিরুদ্ধে সাক্ষী হিসাবে দাঁড়াচ্ছে, তাদের সিবিআই সন্দীপ ঘোষের বিরুদ্ধে সাক্ষী হিসাবে দাঁড় করাচ্ছে, এবং তারা সবাই রাজি সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার এখন সাক্ষী দেওয়ার জন্য। সুতরাং সুমন হাজরা,
বিপ্লব সিংহ, সন্দীপ ঘোষ অভিযুক্ত হলেও তারা যেহেতু আর্থিকভাবে কোনো রকম বেনিফিটেড হয়নি, সুতরাং তারা এক্ষেত্রে অভিযুক্ত না, তারা সাক্ষী হিসাবে আগামী দিনে সন্দীপ ঘোষের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। সাক্ষী হিসাবে সন্দীপ ঘোষের বিরুদ্ধে তারা দাঁড়াচ্ছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় খুব চতুরতার সাথে 2013 সালে 13 আগে অবধি যখন সবকিছু ওষুধপত্র থেকে শুরু করে মেডিকেল সরঞ্জাম সবকিছুর প্রকিউরমেন্টের ক্ষেত্রে স্বাস্থ্য ভবনের যুক্ত ছিল, যে স্বাস্থ্য ভবন টেন্ডার ডাকত, প্রত্যেকটা হাসপাতালের কাছ থেকে রিকুইজিশন নেওয়া হতো যে ওষুধ আপনাদের কত লাগবে, মেডিকেল সরঞ্জাম কত লাগবে, সেই হিসাবে হাসপাতালগুলো রিকুইজিশন দিত। সেই রিকুইজিশন অনুযায়ী স্বাস্থ্য ভবন টেন্ডার দেখে পরবর্তীকালে তাদেরকে সেই ওষুধ সেই সব হাসপাতালে বা মেডিকেল কলেজে ওষুধ এবং মেডিকেল সরঞ্জাম তারা সাপ্লাই দিয়ে দিত। কিন্তু 2013 সালে মমতা বন্দ্যোপাধ্যায় এসেই এই দুর্নীতিগুলো ঘটাবে বলেই হঠাৎ করে স্বাস্থ্য ভবন থেকে এই দায়িত্ব দিয়ে দেয় সেই সমস্ত হাসপাতাল বা মেডিকেল কলেজের সেই সমস্ত অধ্যক্ষদের হাতে। তার সাথে একটা কমিটি তৈরি করে দেয়, সেই কমিটিতে হাসপাতালের সুপার সহ একাধিক আধিকারিক থাকবে, যে অধ্যক্ষ সেখানকার টেন্ডার ডাকবে, সেই কত কি দরকার হবে সেই অনুযায়ী তারা সেই সময় ওষুধপত্র এবং মেডিকেল সরঞ্জাম তারা সেখানেই নিয়ে নেবে ডিরেক্ট, এবং বিল পাঠিয়ে দেবে স্বাস্থ্য ভবনে, স্বাস্থ্য ভবন সেই বিল তারা ছেড়ে দেবে। এবং দেখবেন তার পরবর্তীকালেই এই হাসপাতালগুলোতে কে অধ্যক্ষ হবে, কে সুপার হবে, এই বিষয়ে কিন্তু সরকার বারবার মাথা ঘামিয়েছে। কারণ সরকারের কাছের লোকই হতে হবে অধ্যক্ষ, সরকারের কাছের লোকই হতে হবে সুপার। তার কারণ হচ্ছে, কারণ তল দিয়ে যাতে ঘুরপথে এই যে টেন্ডার দুর্নীতি করবে, এই যে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করবে, জাল সুদের ব্যবসা করবে, এক্সপায়ারি ডেটের মেডিকেল সরঞ্জামের ব্যবসা করবে, এই জিনিস থেকে যে পরিমাণে টাকা আসবে সেই টাকা অধ্যক্ষর মারফতেই কিন্তু একেবারে উচ্চ নেতৃত্ব অবধি পৌঁছাবে। যার ফলে যেহেতু স্বাস্থ্য ভবন ডিরেক্ট ইনভলভমেন্ট থাকবে না, যার ফলে স্বাস্থ্য ভবন শুধুমাত্র আরজি করের পাঠানো বিলের ওপরে সিলমোহর দিয়েই সেই টাকা পেমেন্ট করবে। সুতরাং কোনো ক্ষেত্রে স্বাস্থ্য ভবনের ওপরে কিন্তু কোনো কালির দাগ আসবে না, যার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে সেফগার্ড করে নিতে পারবে, স্বাস্থ্যমন্ত্রী নিজেকে সেফগার্ড করে নিতে পারবে। এবং সমস্ত দায়ভার যাবে কোথায়? সমস্ত দায়ভার যাবে সেই সমস্ত মেডিকেল কলেজের অধ্যক্ষের উপরে, সেই সমস্ত মেডিকেল কলেজের কমিটিতে যারা আছে তাদের উপরে। সুতরাং নিশ্চিন্তে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ঘাড়ে দোষ চাপিয়ে নিজে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারবে। ঠিক দেখবেন এইভাবেই কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে এই সরকারি হাসপাতালগুলোতে একের পর এক দুর্নীতি সংগঠিত হয়েছে, একের পর এক দুর্নীতি সংগঠিত হয়েছে। সুতরাং এই যে পন্থা, এটা বহুদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা করে রেখেছিল, স্বাস্থ্যমন্ত্রী চিন্তা করে রেখেছিল যে কিভাবে এই দুর্নীতিটাকে করা সম্ভব হবে। এবং তার জন্যই সন্দীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় এতটা কাছে ছিল, এত কিছু বলার পরেও সন্দীপ ঘোষের বিরুদ্ধে এত অভিযোগ থাকার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় সন্দীপ ঘোষকে সেই মুহূর্তে না সরিয়ে প্রাইস পোস্টিং দিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করে পাঠিয়েছিল। সুতরাং কোথায় গাঁটছাড়া বাধা আছে এটা আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন। সুতরাং যেরকম ডাক্তারি পড়ুয়ার হত্যা রহস্য উন্মোচন আমাদের কাছেও কিন্তু গুরুত্বপূর্ণ, সেই খবর গুরুত্বপূর্ণ, তার সঙ্গে আমরা আর্থিক দুর্নীতির ক্ষেত্রটাও বা এই জায়গাটাতেও এই তদন্তটা, এই শুনানিও আমরা কিন্তু এড়িয়ে যেতে পারি না। আপনাদের কি মনে হয়? আপনাদের যেটাই মনে হবে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ, নমস্কার।